আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে কি ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু কনফার্ম করেন, সে ইয়েস ইন দ্য চ্যাট বক্স ইফ ইউ ক্যান সি অ্যান্ড হিয়ার মি ক্লিয়ারলি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কনফার্মেশন। ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। Alright, so I hope you can see my screen. So before starting our class, I'd like to introduce myself. My name is Sajidul Alam Sweet, and I'm the instructor of online spoken English course at Kamruda Academy. Uh, if I talk about myself, then I'm currently doing my master's at the University of Dhaka. এবং এর আগে আমি 10 মিনিট স্কুলে দীর্ঘদিন স্পোকেন ইংলিশ পড়িয়েছি। So I have a decent amount of experience in my bucket. So, anyways, I think we can start our class. Shall we start the class? Say yes if you are ready. আপনারা যদি রেডি থাকেন তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। Alright, thank you so much. Very good. Alright, thank you. Alright, so আজকে আমরা আপনারা জানেন আজকে হচ্ছে ডেমো ক্লাস, এবং এই ক্লাসের উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করেন whether you are going to enroll the course or not, তাই না? সো আপনি আসলে এনরোল করবেন কিনা, you are going to decide this. সো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিল্ড কারেক্ট সেন্টেন্সেস প্লাস স্পিক ন্যাচারালি। সো আজকে আমরা দেখব হচ্ছে আপনি একটা সেন্টেন্স কিভাবে একটা কারেক্ট সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারেন, এবং ন্যাচারাল ওয়েতে কিভাবে স্পিক করা যায়, মানে কথা বলা যায়। অলরাইট, সো ফার্স্ট উই হ্যাভ দ্য অবজেক্টিভস। আমরা আজকে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কি দেখব। সো বাই দ্য এন্ড অফ দিস ক্লাস, আজকের ক্লাসের শেষে ইউ উইল বি এবল টু বিল্ড কারেক্ট সেন্টেন্সেস ইউজিং সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আমরা আজকে দেখবো যে কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে একটা কারেক্ট সেন্টেন্স ক্রিয়েট করা যায়। দেন ইউ ক্যান ইউজ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল টেন্স কিভাবে ইউজ করা যায়, expand those sentences naturally and understand how real English sounds like connected speech, এবং use fluency phrases confidently. সো এই বিষয়গুলো আজকে আমরা ক্লাসে শেখার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি দেরি না করে আমি মেইন কোর লেসনে চলে যাচ্ছি। সো ফার্স্টে আমাদের কোর ফাউন্ডেশনে আছে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আপনারা জানেন যে আমাদের ইংরেজিতে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আছে, তাই না? সেই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনাদের বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাডভান্স লেভেল আর একটু ডিফারেন্ট আছে, মানে একটু ডিফারেন্ট জিনিস আছে, বাট আমরা যেহেতু বেসিক থেকে শুরু করব, সো আজকে আমি ওইটা না আলোচনা করি। আজকে আমরা শুধুমাত্র বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার, যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অলরাইট, সো দেখেন আমি একটু ভাঙছি, যেখানে সাবজেক্টের কাজ কি। সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, মূলত কর্তা, মানে যিনি কাজটি করছেন তিনি হচ্ছেন সাবজেক্ট। ভার্ব হচ্ছে কাজ, যে কাজটি যিনি করছেন ওই কাজটা হচ্ছে তার ভার্ব, এবং অবজেক্ট হচ্ছে যার উপরে আসলে কাজটি করা হচ্ছে। আমি আরেকবার বলছি, সাবজেক্ট হচ্ছে যে কাজটি করছেন তিনি হচ্ছেন সাবজেক্ট, ভার্ব হচ্ছে যে কাজটি আসলে করা হচ্ছে সেটি হলো ভার্ব, আর অবজেক্ট হচ্ছে যার উপরে আসলে কাজটি করা হচ্ছে সেটা হলো অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল দেখি। যেমন এখানে আমি বলেছি কি, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি, অথবা শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, উই নিড প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস দরকার বা অনুশীলন দরকার। ঠিক আছে, এখানে দেখেন আমি একটু ভাঙার চেষ্টা করেছি, যে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, স্পিকটা হচ্ছে এখানে ভার্ব, ইংলিশটা হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত সেন্টেন্সের যে স্ট্রাকচার। আচ্ছা, এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে
আইটা সাবজেক্ট মানে যে কাজটি করছে, স্পিকটা হচ্ছে এখানে ভার্ব, মানে যে কাজটা করা হচ্ছে, মানে যে কাজটা হচ্ছে কথা বলা, তাই না? এখন এই দুটো নয় আমরা বুঝলাম যে আই সাবজেক্ট, স্পিকটা ভার্ব, অথবা শিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াচেসটা হচ্ছে ভার্ব, দেটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, অথবা উইটা সাবজেক্ট এবং নিডটা ভার্ব। কিন্তু এই যে এখানে যে ইংলিশ, তারপরে হচ্ছে টিভি, তারপর হচ্ছে ফুটবল, অথবা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, সো আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এখানে ইংলিশ, টিভি, ফুটবল, প্র্যাকটিস, আমি যে এইগুলোর নাম হচ্ছে অবজেক্ট হিসেবে দিলাম, সো আসলে আমি এটা আইডেন্টিফাই করব কিভাবে যে এই সেন্টেন্সে যে এটা ইংলিশটা বা টিভিটা বা ফুটবলটা বা প্র্যাকটিসটা, এই শব্দগুলো যে অবজেক্ট, সেটা আইডেন্টিফাই কিভাবে করব? সো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মাথায় আসাটা খুবই স্বাভাবিক, তাই না? সো চলুন আমি দেখিয়ে দেই, আমি আজকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে আপনি একটা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? সো অবজেক্ট আইডেন্টিফাই করার সবচাইতে সুন্দর ওয়ে হলো যে সেন্টেন্সের যে ভার্বটা আছে না, এই যে এখানে এই যে ভার্ব, এই যে ভার্ব গুলো আছে না, সবচাইতে সহজ উপায় হলো একটা অবজেক্ট চেনার, সেটা হলো এই ভার্বকে আপনাকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। কোয়েরি শিকারে কি বা কাকে দ্বারা আপনাকে প্রশ্ন করতে হবে এই ভার্বটাকে। আপনি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন এবং সেটার যথাযথ উত্তর আপনি পান, তাহলে আপনি ধরে নেবেন ওই ওয়ার্ডটা, এই যে ইংলিশ বা টিভি বা ফুটবল বা প্র্যাকটিস, এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে মানে সোজা কথা, অবজেক্ট চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদ মানে ভার্বকে আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে আমরা যদি যথাযথ উত্তর পাই, তাহলে আমরা ধরে নিব এটা অবজেক্ট। একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, যেমন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। এখন ভার্বকে আপনি প্রশ্ন করেন, ভার্বটা কি? স্পিক। তাহলে স্পিককে প্রশ্ন করেন তো যে আমি কি বলি, কি দ্বারা প্রশ্ন করছে কিন্তু, যে আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি, আমি প্রশ্ন করছি আমি কি বলি, কি বলি, উত্তর হচ্ছে আমি ইংরেজি বলি। দেখেন তো, আমি কি বলি, ইংরেজি বলি। তাহলে এই যে কি দ্বারা প্রশ্ন করে ইংরেজি উত্তর পেলাম, দ্যাট মিনস এখানে ইংলিশ ওয়ার্ডটা অবজেক্ট। পরেরটা দেখেন, শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। তাহলে ওয়াচেস কে প্রশ্ন করেন, ওয়াচেস মানে কি? দেখা। তাহলে সে কি দেখে? সে কি দেখে? সে উত্তরে পাচ্ছি টিভি দেখে। সে কি দেখে? টিভি দেখে। দ্যাট মিনস টিভি এখানে অবজেক্ট। দে প্লে ফুটবল, প্লে মানে কি? খেলা। তাহলে তারা কি খেলে? তারা কি খেলে? তারা ফুটবল খেলে। দ্যাট মিনস ফুটবল এখানে অবজেক্ট, উত্তর পাচ্ছি। তারপর কি? উই নিড প্র্যাকটিস, আমাদের প্রয়োজন কি? কি প্রয়োজন? নিডকে প্রশ্ন করেন, কি প্রয়োজন? আমাদের প্র্যাকটিস বা অনুশীলন প্রয়োজন। দ্যাট মিনস এখানে প্র্যাকটিসটা আমাদের অবজেক্ট। তাহলে এই যে আমরা দেখলাম যে আপনি কিভাবে একটা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন, এবং বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আমরা বললাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করে আপনি একটা বেসিক সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আপনি আস্তে আস্তে শুরু করলে দেখবেন যে ভালোভাবে পারছেন, ঠিক আছে? সো এই তিনটি অংশ যদি ঠিকভাবে আপনি সাজাতে পারেন, তাহলে আপনার ইংরেজির 50% সমস্যা এখানেই সমাধান। মানে সমস্যার সমাধান আপনি এইখানেই পাবেন, যদি শুধুমাত্র এই তিনটা জিনিস আপনি সঠিকভাবে সাজাতে পারেন। তাহলে আপনার জার্নিটা, মানে আপনার স্পোকেন ইংলিশের জার্নিটা কিন্তু শুরু হচ্ছে এইখান থেকেই। এই যে বেসিক সেন্টেন্সটা ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে স্পোকেন ইংলিশের যে জার্নি, সেটা কিন্তু আপনি শুরু করছেন, রাইট? এরপরে দেখেন, আমি একটু নেক্সট পার্টে যাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আমরা সেন্টেন্স তৈরি করে ফেললাম, তাই না? এখন এই সেন্টেন্সটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সেন্টেন্সটাকে আপনারা এক্সপ্যান্ড করতে পারেন। এক্সপ্যান্ড মানে হচ্ছে বর্ধিত করা, মানে বৃদ্ধি করা। তার মানে আমাদের দেখতে হবে যে সেন্টেন্স একটা, যেমন আমরা বললাম যে আই স্পিক ইংলিশ, তাহলে এই যে আই স্পিক ইংলিশ একটা ছোট্ট শব্দ, মানে ছোট্ট বাক্য। তাহলে আমাদেরকে দেখতে হবে যে, যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, তাহলে আমাদের এটাও করতে হবে যে একটা ছোট্ট বাক্যকে আসলে আমরা কিভাবে ন্যাচারাল ওয়েতে বড় করতে পারি, তাই না? একদম ইজি ওয়েতে, সেটাই আমি দেখবো। দেখেন, সো বেসিক সেন্টেন্সটা হচ্ছে এটা, যেমন আই স্পিক ইংলিশ, এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্স, যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম কি দিয়ে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করে আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, নাও উই আর গোয়িং টু এক্সপ্যান্ড ইট স্টেপ বাই স্টেপ।
এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব, মানে বর্ধিত করব স্টেপ বাই স্টেপে। আচ্ছা, কিভাবে অ্যাড করা যায়? আমরা তিনটা মেথড বা তিনটা ওয়ে ইউজ করে আমরা কিন্তু এটাকে ইজিলি মানে এক্সপ্যান্ড করতে পারি। কিরকম? প্রথমে আমরা এটাকে একটা টাইম অ্যাড করতে মানে বৃদ্ধি করতে পারি। টাইম বলতে মানে সময়। আমরা একটা সেন্টেন্সকে সময় ব্যবহার করে মানে সময় অ্যাড করে আমরা একটা সেন্টেন্সকে খুব সুন্দরভাবে কি করতে পারি? বর্ধিত করতে পারি। আচ্ছা, সময় বলতে কি বোঝেন? অনেকেই সময় বলতে আপনি চিন্তা করতে পারেন 5টা 6টা 7টা 8টা 5:30 6:30, এটা বোধহয় সময় না। শুধুমাত্র এই জিনিসটাকেই সময় বলা হয় না। এভরিডে মানে প্রতিদিন, ইয়েস্টারডে গতকাল, লাস্ট নাইট গত রাত্রে, লাস্ট মর্নিং গতকাল, লাস্ট মানে গত সকাল, ঠিক আছে, দিস মর্নিং আজকে সকাল, তারপরে টু নাইট আজকে রাত, টুমরো আগামীকালকে, অথবা ডে আফটার টুমরো পরশু দিন। এই যে যতগুলা বললাম সবগুলাই হচ্ছে সময়। ঠিক আছে, এগুলাকেও সময় বলি, শুধু 5টা 7টা সময় না। আচ্ছা, তাহলে আমরা বেসিক সেন্টেন্স কি? আই প্র্যাকটিস ইংলিশ, এটা হলো আমাদের বেসিক সেন্টেন্স, যেটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ক্রিয়েট করলাম। এবার আমরা দেখেন টাইম অ্যাড করলাম, যেমন এভরিডে প্রতিদিন, অথবা অ্যাট নাইট রাত্রে। তাহলে এই যে এভরিডে প্রতিদিন আমি যে অ্যাড করলাম এটা একটা টাইম। তাহলে কি হলো, কি দাঁড়ালো? যে আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। কখন চর্চা করি? এভরিডে প্রতিদিন। তাহলে আমি টাইমটা অ্যাড করার মাধ্যমে আমি কি করলাম? আমি একটু স্পেসিফাই করলাম যে আমি প্র্যাকটিস ইংলিশ শুধু করি না, প্রতিদিন আমি করি। তার মানে আমি একজন কনসিস্টেন্ট, মানে আমি একজন খুবই রেগুলার পারসন, রেগুলার স্টুডেন্ট, যে আমি প্রতিদিন প্র্যাকটিস করি। অথবা আই প্র্যাকটিস ইংলিশ অ্যাট নাইট, আমি ইংরেজি কোথায়? রাত্রে ইংরেজি প্র্যাকটিস করি, তাই না? আচ্ছা, এরপরে তাহলে আমরা টাইম অ্যাড করে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে এক্সপ্যান্ড করলাম, মানে বর্ধিত করলাম। এবার দেখব প্লেস মানে জায়গা অ্যাড করে কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাড করা যায়, মানে এক্সপ্যান্ড করা যায়। জায়গা বলতে, জায়গা বলতে আপনি যখন কোন একটা কাজ করছেন, ধরেন আপনি ইংরেজি প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসটা কোথায় করছেন? বাসায় করছেন, অফিসে করছেন, খেলার মাঠে করছেন, স্কুলে করছেন, কলেজে বা ইউনিভার্সিটিতে করছেন, তাই না? আপনি কোথায় এই কাজটা করছেন বা অফিসে করছেন, সেটা আপনি এখানে প্লেসের মাধ্যমে অ্যাড করতে পারেন। তাহলে বেসিক সেন্টেন্সটা কি ছিল? আই প্র্যাকটিস ইংলিশ। দেখেন এখানে অ্যাড করে দিয়েছি কি? অ্যাট হোম, যে আমি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। কোথায় চর্চা করি? অ্যাট হোম, বাসায় চর্চা করি। বা ইন মাই অফিস, আমার অফিসে প্র্যাকটিস করি। অথবা ইন মাই স্কুল, আমার স্কুলে। অথবা ইন মাই রুম, আমার রুমে। অথবা ইন মাই ক্লাসরুম, ক্লাসরুমের ভেতর। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা প্লেস, প্লেস অ্যাড করলাম। এবার টাইম এবং প্লেসটা যেহেতু আমাদের অ্যাড করা শেষ, এবার আমরা দেখব হচ্ছে রিজন কিভাবে অ্যাড করা, মানে রিজন, যে আপনি কোনো একটা কাজ যখন করবেন সেই কাজটা কেন আপনি করছেন। এটা কিন্তু একটা মানে কারণ আমরা কিন্তু দেখাতে পারি যে আমি একটা কাজ করছি, সেই কাজটা আমি কেন করছি। সো বেসিক সেন্টেন্সটা ছিল আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো বেসিক সেন্টেন্স। আচ্ছা, এবার আমি দেখাবো যদি আপনি রিজন মানে কোনো কারণ আপনি উল্লেখ করতে চান, তাহলে আপনাকে বিকজ হিসেবে নিয়ে আসতে হবে। বিকজ, কারণ যদি আপনি উল্লেখ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে বিকজ নিয়ে আসতে হবে। সরি, আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, আমি কথা বলতে পারছি না ঠিক মতো, সরি ফর দ্যাট। সো রিজনটা হচ্ছে যে বিকজ। আচ্ছা, বিকজ মানে হচ্ছে যে কি কারণে আপনি কাজটি করছেন। তাহলে আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি প্র্যাকটিস করি বা চর্চা করি। কেন চর্চা করি? বিকজ, কারণ। আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, আমার ফ্লুয়েন্সি দরকার। আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি প্র্যাকটিস করি। বিকজ, কারণ। আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, আমার ফ্লুয়েন্সি দরকার, এই জন্য আমি প্র্যাকটিসটা করি। তাহলে দেখেন এখানে আমরা তিনটা স্টেপ, একটা হচ্ছে টাইম, প্লেস এবং রিজন, এই তিনটা মাধ্যমে আমরা কি করলাম? একটা ছোট্ট সেন্টেন্স, যেটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে তৈরি করলাম, সেটাকে আমরা বৃদ্ধি করলাম এই তিনটা মেথডে। তার মানে এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি হয়তো বা ধরলাম আপনি পারতেন না, দেখেন আপনি কিছুটা হলেও কি নিশ্চয়ই এখন কনফিডেন্ট পাচ্ছেন যে এই সময়, জায়গা এবং কারণ অ্যাড করে কিন্তু আপনি একটা সেন্টেন্সকে বৃদ্ধি করতে পারেন। সো এখানে আমি বলে দিয়েছি যে টাইম যোগ করলে বোঝা যায় কখন কাজটি হয়, প্লেস যোগ করলে বোঝা যায় কোথায় কাজটি হয়, এবং বিকজ, কারণ যোগ করলে মানে কারণ বোঝানো হয় আর কি। সো এই তিনটা জিনিস ব্যবহার করে কিন্তু আমরা একটা সেন্টেন্স বর্ধিত করতে পারি।
এবার দেখেন আমরা একটা ফাইনাল সেন্টেন্স করে ফেললাম এই ছোট্ট সেন্টেন্স দিয়ে, যেখানে কি করলাম, আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে এই ছোট্ট সেন্টেন্সটা করলাম, এরপরে কি করলাম, এভরিডে একটা টাইম অ্যাড করলাম, এরপরে অ্যাট হোম অ্যাট হোম প্লেস অ্যাড করলাম, এরপরে কি কারণে কাজটি করছি সেটা আমরা এইখানে অ্যাড করলাম। তাহলে দেখেন কমপ্লিট একটা সেন্টেন্স কি হলো, যে আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে অ্যাট হোম বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। সো আমি ইংরেজি প্র্যাকটিস করি কখন, প্রতিদিন, কোথায়, অ্যাট মাই হোম আমার বাসায়, বিকজ কারণ, আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। তাহলে এই একটা ছোট্ট সেন্টেন্সকে বা বাক্যকে আমি কত বড় করে ফেললাম, জাস্ট বিকজ, জাস্ট কি করে, টাইম, প্লেস এবং রিজন অ্যাড করে, একদম ন্যাচারাল ওয়েতে। সো ছোট বাক্য ডেফিনেটলি ভালো, কিন্তু বড় এবং বিস্তারিত বাক্যকে আপনাকে কি করবে, আপনাকে ডেফিনেটলি একজন কনফিডেন্ট স্পিকার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। বুঝতে পারছেন এই জিনিসটা? মানে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন? এ পর্যন্ত কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটুকু এশিওর করতে পারি যে আপনারা যদি এখানে যারা ক্লাস আমার করছেন, ঠিক আছে, আমি একটু বলি, এখানে প্রায় 100-এর উপরে স্টুডেন্টস আছেন। আপনারা এখানে আসছেন নিশ্চয়ই একটা আশা নিয়ে, তাই না? আপনাদের অনেকের অনেক স্বপ্ন আছে। কেউ হয়তো বা আপনি দেশে থেকে ভালো কিছু করতে চান, বা হচ্ছে কেউ হয়তো বাইরে ভালো পড়াশোনা করার জন্য যাইতে চান, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আপনার ইংরেজিটা দরকার। এটা আসলে আমরা সবাই কম বেশি জানি যে আমাদের ইংরেজি এমন একটা স্কিল, মানে আমি যে ইংরেজি পড়াচ্ছি দেখে জিনিসটা বলছি তা না। দেখেন, ইংরেজি এমন একটা স্কিল, এই স্কিলটা যদি কেউ অ্যাকোয়ার করতে পারে, ভালোভাবে যদি দক্ষতা অর্জন করতে পারে এই ইংরেজির উপরে, মানে ইনশাল্লাহ এটা অনেকটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে তাকে মানে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না ইনশাল্লাহ। মানে এটা আমরা অনেকটা অ্যাসিওর করে বলতে পারি যে ইংরেজিতে ভালো এরকম লোক বেকার ঘুরছে, এরকম সংখ্যা আপনি বলতে গেলে নাই বললেই চলে, খুবই কম। কারণ এটার খুবই একটা ডিমান্ড, এটা একটা ভালো স্কিল। আপনি যে যে পেশাতেই থাকেন, আপনারা এখানে একটা আশা নিয়ে আসছেন আমি মনে করি, এবং ইনশাল্লাহ আমরা একসাথে অনেক কিছু শিখব। শুধুমাত্র আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাদেরকে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই আপনি আপনার লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনাদেরকে কি করা যাবে না, গড়িমসি করা যাবে না, একদিন করলাম আর একদিন বাদ দিয়ে দিলাম, এই চিন্তাটা মাথায় আনা যাবে না। বুঝতে পারছেন? সো আপনাদেরকে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করতে হবে এবং এটার উপরে আমল করতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেছেন। এনিওয়েজ, সো আমি আগাচ্ছি। সো এবার দেখেন, তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম, সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বড় করা যায় সেটিও দেখলাম, তাই না? এবার আমরা দেখবো হচ্ছে একটু টেন্স নিয়ে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, আমরা হয়তোবা আপনি এই টেন্স যদি ইউটিউবে সার্চ করেন বা বিভিন্ন জায়গায় আপনি পাবেন, আমরা অনেকেই টেন্স জানি, অনেকে জানি না, ঠিক আছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই আছে আমরা এই টেন্সটাকে হয়তো জানি, কিন্তু কিভাবে আসলে এটা কাজ করে সেটা আমরা ঠিক সঠিকভাবে বুঝতে পারি না। সেটা আমরা একটু দেখি। দেখেন, প্রেজেন্ট সিম্পল যে টেন্সটা আছে সেটা আসলে কোন পারপজে ইউজ করা হয় সেটি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তিনটা পারপজে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের কথা বলছি। একটা হচ্ছে হ্যাবিট, মানে অভ্যাস, একটা হচ্ছে রুটিন, মানে দৈনন্দিন যে কাজ, আর একটা হচ্ছে জেনারেল ট্রুথ বা চিরন্তন সত্য। এই তিনটা কারণে, তিনটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। এর বাইরে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। উদাহরণ দিচ্ছি, যেমন এই তিনটার কথা বললাম, যেমন ধরেন এখানে, আচ্ছা আমি একটু এখান থেকে বলি, জেনারেল ট্রুথ বলতে কি বুঝি? চিরন্তন সত্য, যেটাকে আসলে আমি চেঞ্জ করতে পারবো না। কি রকম? যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, মানে পৃথিবী সূর্যের চারিদিক দিয়ে ঘোরে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, সায়েন্টিফিক্যালি প্রুভড। তাহলে এটা আপনি কি চেঞ্জ করতে পারবো না? তাহলে এটা জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য।
তার মানে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, তার মানে যত চিরন্তন সত্য আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপর হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান ইমপ্রুভড, এরকম যত চিরন্তন সত্য স্টেটমেন্টগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে আপনাকে প্রকাশ করতে হবে। রুটিনের মধ্যে রুটিন বা হ্যাবিট কিরকম, ধরেন আপনি কি করেন, আপনি প্রতিদিন স্কুলে যান অথবা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, তাহলে কি হবে, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে মানে সকাল সকাল ঘুম থেকে উঠি, তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সো এরকম যত স্টেটমেন্ট আছে প্রতিদিন যে কাজগুলো আপনি করেন প্রতিদিন, যেমন আই ওয়ার্ক ইন অ্যান অফিস, আমি একটা অফিসে কাজ করি, এটা আপনার প্রতিদিন, তার মানে ওই অফিসে আপনি কাজ করছেন, এটা একটা প্রতিদিন আপনি অফিসে যাচ্ছেন, তার মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। ঠিক আছে, অথবা যদি আমি আমার কথা বলি যে আই এম অ্যান ইংলিশ টিচার, ঠিক আছে, যে আই এম অ্যান ইংলিশ টিচার, আমি একজন ইংরেজি শিক্ষক, আমি ধরেন, তাহলে আই এম অ্যান ইংলিশ টিচার যে প্রেজেন্ট সিম্পল টেন্স, আমি, এটা হচ্ছে আমার একটা প্যাশন বা পেশা, যে আমি, ঠিক আছে, একজন শিক্ষক, এটা আমার ডেইলি অ্যাক্টিভিটিজ, আমি যে পড়াই, আই টিচ মাই স্টুডেন্টস, আই টিচ মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টসদেরকে পড়াই, তাহলে এই যে আই টিচ মাই স্টুডেন্টস, এই যে বললাম, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, তাই না? সো এটা আপনাকে বুঝতে হবে যে প্রেজেন্ট সিম্পল টেন্স শুধু মুখস্থ করলেই হবে না, আপনি এটা কি পারপোজে ব্যবহার করছেন এবং কেন করছেন, এটা কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। ঠিক আছে, এনিওয়েজ, এবার দেখেন, বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি শুধুমাত্র কি কারণে, অভ্যাস, রুটিন এবং সাধারণ কোনো সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করে থাকি। এবার একটু স্ট্রাকচারটা দেখি। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যে আপনারা অনেকেই আছেন যারা মানে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল একটা সেন্টেন্সে, বা একটা সাবজেক্টের সাথে একটা ভার্ব ঠিকঠাক ভাবে কিভাবে অ্যালাইন করা যায়, এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝি না বা অনেকেই কনফিউজড হয়ে যায়। আজকে আমি, অনেকে আছেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার এভাবে অনেকেই পড়েন, আমি জানি। সো এভাবে না পড়ে একটা ছোট্ট ট্রিক্স আছে, যে ট্রিক্সটা ব্যবহার করলে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব, যে ট্রিক্সটা আপনি ব্যবহার করার মাধ্যমে আজকের পর থেকে ইনশাল্লাহ কোনোদিন আর সাবজেক্টের পরে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে এটা ইনশাল্লাহ আপনি আর ভুলবেন না বা মিস্টেক হবে না। সেটা কিভাবে দেখেন, দেখাই। আজকে থেকে দেখেন, যদি সাবজেক্ট হিসেবে আই, ইউ, উই, দে, এই চারটা যদি সাবজেক্ট হিসেবে আসে কোন একটা বাক্যে, চারটার যে কোনো একটা, তাহলে যে ভার্বটা হবে, ভার্বটা হবে বেস ফর্মে। বেস ফর্ম বলতে মানে জন্মগত যে ফর্ম, মানে যে ভার্বটা জন্মগত যে ফর্মে আসে, যে ফর্মে তার জন্ম, ওই ফর্মে থাকবে যদি সাবজেক্ট হিসেবে আই, ইউ, উই, দে এই চারটা জিনিস থাকে। উদাহরণস্বরূপ দেখেন, যেমন গো, ডু, হ্যাভ, ড্রিম, এগুলা হচ্ছে আমাদের কি ভার্ব, এবং এগুলো হচ্ছে আমাদের বেস ফর্মে আছে। মানে গোটা কিন্তু জন্মগতই গো, ডুটা, হ্যাভটা, ড্রিমটা, ঠিক আছে। কিন্তু এই যে হি, শি অথবা ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাম, যেমন রানা, রহিম, করিম, এগুলা, তো বলছে হি, শি অথবা ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাম যদি সাবজেক্ট হিসেবে আসে, তাহলে যে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আমাদের কি করতে হবে, একটা এস অথবা ইএস আমাদেরকে এখানে যুক্ত করতে হবে। কার ক্ষেত্রে, যদি হি, শি অথবা ইট অথবা যে কোনো একটা সিঙ্গুলার নাম, সিঙ্গুলার নাম বলতে যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, রহিম, করিম, রানা, রুবেল, যে কোনো সিঙ্গুলার নাম, তাহলে এগুলার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে সিঙ্গুলার করার জন্য। যেমন এই যে গোটা যেটা বেস ফর্মে ছিল এর সাথে একটা ইএস যুক্ত করলাম, হয়ে গেল গোজ। ডু এর সাথে ইএস যুক্ত করে কি করলাম, ডাজ হলো। হ্যাভ এর সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, আর ড্রিমের সাথে একটা এস যুক্ত করে ড্রিমস করে এটাকে সিঙ্গুলার করে ফেললাম। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ড্রিম, শুধু ড্রিম শব্দটাকে এতকাল সিঙ্গুলার মনে করতেন, আর ড্রিমের সাথে একটা এস মানে ড্রিমস কে প্লুরাল মনে করতেন। আমি জানি এটা অনেকেই মনে করতেন বা করেন, কিন্তু আজকের পর থেকে মনে রাখবেন, ভার্ব হিসেবে ড্রিমের সাথে যদি কোনো এস বা ইএস না থাকে তাহলে এটা প্লুরাল, এস যুক্ত থাকলে ওইটা সিঙ্গুলার। ঠিক আছে, এই কনফিউশনটা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। অলরাইট,
সো এই জন্য বলছি যে হি শি ইট বা এক বচন যদি সাবজেক্ট হয়, ভার্বের সাথে এস অথবা ইয়েস আমাদের যুক্ত করতে হবে, এবং এটাই আমাদের সবচাইতে কমন একটা মিস্টেক, আমরা অনেকে এই ভুলটা করে থাকি সাধারণত। ঠিক আছে, আমি আরেকবার বলছি, ঠিক আছে, আমি রিপিট করছি। আমি বললাম কি যে সাবজেক্ট হিসেবে যদি আই, ইউ, উই এবং দে, এই চারটার যে কোনো একটা যদি সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ভার্ব যে সে হবে বেস ফর্মে, জন্মগত যে ফর্ম সেই ফর্মে। কিরকম জন্মগত ফর্মগুলো কিরকম, যেমন এই যে গো, তারপর ডু, হ্যাভ, ড্রিম, এগুলো হচ্ছে জন্মগত ফর্ম, বেস ফর্ম। আর বললাম যে হি শি ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাম যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে ওটাকে সিঙ্গুলার করতে হবে, মানে ভার্বটাকে। কিরকম, যেমন গো এর সাথে যেমন ইএস যুক্ত করলাম, ডু এর সাথে ইএস, তারপর ড্রিমের সাথে এস, এরকম যুক্ত করে এটাকে সিঙ্গুলার করলাম সাবজেক্টের সাথে কোলাবোরেশন করার জন্য। এবং এক্সপ্লেনেশন আমি বললাম যে হি শি ইট একবচন সাবজেক্ট হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলেই দ্যাট ইজ এনাফ, আপনার কাজ শেষ। উদাহরণ দেই, দেখেন, যেমন আই ওয়ার্ক, দেখেন ওয়ার্কের সাথে কিন্তু কোনো কিছু লাগানি নেই, কারণ এই যে বললাম আই ইউ উই দে থাকলে ভার্ব বেস, এই জন্য ওয়ার্কটা বেস ভার্ব। তারপর উই স্টাডি, সেম বেস ভার্ব। কিন্তু হি এর পরে দেখেন ওয়ার্কের সাথে একটা এস চলে আসছে, কেন আসছে? কারণ ওই যে বললাম হি হচ্ছে সাবজেক্ট হিসেবে থাকলে এই যে ভার্বের সাথে একটা এস অথবা ইএস, যেমন ওয়ার্কস, শীত আছে, দেখেন ইএস যুক্ত করলাম। তাহলে হি গোস টু স্কুল, আপনারা এতকাল অনেকেই হয়তো হি গোস টু স্কুল বলতেন, কিন্তু এই গোসটা কেন হতো হয়তো অনেকে এক্সপ্লেনেশন জানতেন না, যে গো এর সাথে ইএস যুক্ত করে দিচ্ছি কারণ সাবজেক্ট হিসেবে হি আছে, বুঝতে পারছেন? তো তাহলে হি গো এটা হলো ভুল, হি গোজ হচ্ছে কারেক্ট। এবার আমরা দেখব, যেহেতু আমরা সাবজেক্ট কি বলে মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা এটা ইউজ করলাম, এবার দেখবো হচ্ছে এটাকে নেগেটিভ কিভাবে করা যায়, না বোধক। সো না বোধক করার জন্য আমাদেরকে মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। সেমি মডাল অক্সিলারি, অক্সিলারি বলতে আপনারা অনেকেই জানেন যে সাহায্যকারী ভার্ব বলা হয়। হ্যাঁ, হি সিঙ্গুলার, হি হচ্ছে একবচন সিঙ্গুলার। আচ্ছা, সো আপনারা অনেকেই জানেন যে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এবং অক্সিলারি ভার্ব বাক্যে আসলে তার সাথে একজন মেইন ভার্ব আসে, তাই না? এই ডু এবং ডাজ এদেরকে বলা হয় সেমি মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি। এবং এই ডু অথবা ডাজ, ঠিক আছে, ডু অথবা ডাজ যদি আমরা ব্যবহার করি, তাহলে মানে আমাদের যে মেইন ভার্ব, এখানে যেমন ওয়ার্ক, ওয়ার্ক, মেইন ভার্বটা আমাদের বেস ফর্মে হবে, এটা একটু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, ডু অথবা ডাজ এগুলাকে আমরা সেমি মডেল অক্সিলারি ভার্ব বলি। এগুলা যদি থাকে একটা বাক্যে, তাহলে মেইন যে ভার্ব, যেমন ওয়ার্ক, এখানে ওয়ার্ক মেইন ভার্ব, এটা বেস ফর্মেই থাকবে, চেঞ্জ হবে না। নো ম্যাটার এর সামনে হি আছে নাকি অন্য কেউ আছে সাবজেক্ট হিসেবে, ডাজেন্ট ম্যাটার, কারণ বাক্যে ডু অথবা কি আছে, ডাজ আছে। এগুলা থাকলে মেইন ভার্ব চেঞ্জ হবে না। এই যে বললাম কি নেগেটিভ করলে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে, কিন্তু এরপরে ভার্ব বেস ফর্মে হবে, চেঞ্জ হবে না। আপনারা যদি ঠান্ডা মাথায় ক্লাসটা আবার দেখবেন বা এই হ্যান্ডআউটটা আমি দিয়ে দিব, দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে ভুলটা কোনটা? হি ডাজ নট গোজ, এটা ভুল। কেন? কারণ ডাজ আছে, ডাজ থাকলে গোটা চেঞ্জ হবে না, গোজ আছে মানে ভুল। তাহলে কারেক্ট হচ্ছে হি ডাজ নট গো, এটা হচ্ছে কারেক্ট। কেন? কারণ ডাজ থাকলে আমি বলেছি সেমি মডেল অক্সিলারি, মেইন ভার্বটা এখানে চেঞ্জ হবে না। আর এটার কোয়েশ্চেন করার উদ্দেশ্যটা, কোয়েশ্চেন করতেটাও সেম ইজি, শুধুমাত্র মানে মানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, যে ডু ইউ ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক, তার মানে মানে সাবজেক্টের আগে চলে আসবে অক্সিলারি ভার্ব, এটাই, আর কিছু না। তো আমি এটা একটু দ্রুতই যাচ্ছি। আর পাস্ট এবং ফিউচারটা আমি আজকে পড়াচ্ছি না, সময় অনেক লেগে যাবে, আমরা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, আমি জানি অনেকেই ব্যস্ত আছেন। এরপরে দেখবো হচ্ছে আমরা কানেক্টেড স্পিচ। কানেক্টেড স্পিচ জিনিসটা কি? আপনারা যারা নেটিভ স্পিকার আছেন বা যারা ফ্লুয়েন্ট স্পিকার আছেন, তাদের দেখবেন অনেক সময় অনেক কিছু বলে খুব ফাস্ট বলে, খুব ফাস্ট বলে, এবং জিনিসটা শুনতেও অনেকটা স্মার্ট মনে হয়। জিনিসটা কিভাবে কাজ করে? এই কানেক্টেড স্পিচের মাধ্যমে কাজ করে। আমি আজকে তিনটা জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করব। সো এই জায়গায় বলছি, দেখেন, ইন রিয়েল ইংলিশ ওয়ার্ডস কানেক্ট, কিভাবে কানেক্ট হয় রিয়েল ইংলিশে? একটা হচ্ছে যেমন ওয়ান টু,
এই ওয়ান টু কে আমরা ওয়ান টু না বলে আমরা চাইলে বলতে পারি ওয়ানা। ওয়ানা ওয়ানা মানে হচ্ছে এই ওয়ান টু কে শর্টে ওয়ানা বলা হয়। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে যে ওয়ান টু বললাম, এই ওয়ান টুকে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ যদি আপনি বলেন কোনো সমস্যা নাই। বাট আপনি যদি চান যে না আমি নেটিভ স্পিকারসদের মতো করে বলবো, তাহলে আপনি চাইলে বলতে পারেন আই ওয়ানা লার্ন ইংলিশ। আই ওয়ানা লার্ন ইংলিশ। আরেকটা হচ্ছে গোয়িং টু, এই গোয়িং টুকে আমরা বলতে পারি গনা। গোয়িং টুকে আমরা গোয়িং টু না বলে বলতে পারি গনা। যেমন আই এম গোয়িং টু কল ইউ না বলে আমরা চাইলে বলতে পারি আই এম গনা কল ইউ। আই এম গনা কল ইউ। অলরাইট। আরেকটা আছে গট টু। গট টুকে আমরা গট টু না বলে বলতে পারি গড়া। ইটস গড়া। যেমন আই গট টু গো, আমাকে যেতে হবে না বলে আমরা বলতে পারি আই গড়া গো। আই গড়া গো। আই গড়া গো। সো এগুলা মূলত স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। রাইটিং এ কিন্তু আপনাকে ফুল ফর্মটা ইউজ করতে হবে। দ্যাট মিনস এই যে রাইটিং এ গোয়িং টুই লিখবেন, বাট স্পোকেন ইংলিশে গনা বলবেন। মানে চাইলে আপনি বলতে পারেন যদি আপনি ফ্লুয়েন্ট সাউন্ড শোনাইতে চান, মানে আরেকটু স্মার্ট শোনাইতে চান। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিডাকশন ইন ফাস্ট স্পিচ। দ্রুত কথা বলতে গেলে মানে অনেক সময় আমরা সাউন্ড গুলোকে রিডিউস করি। কিরকম? যেমন এটাকে দরকার নাই, এটা আমি পার্সোনালি রেকমেন্ড করি না। পরে দুইটা আপনারা ব্যবহার করতে পারেন যে ডিড ইউ ইট। ডিড ইউ ইট, এই ডিড ইউ ইট কে আমরা চাইলে বলতে পারি ডিড ইউ ইট। ডিড ইউ ইট। ডিড ইউ ইট। দেখেন আমার সাউন্ড কিন্তু রিডিউস করলাম। ডিড ইউ ইট কে না, ডিড ইউ ইট না বলে আমি বলছি ডিড ইউ ইট। ডিড ইউ ইট। আরেকটা আছে লেট মি নো, এটাকে আমরা লেট মি নো না বলে চাইলে বলতে পারি লেট মি নো। লেট মি নো। লেট মি নো। সো এভাবে যদি আপনি নাও বলেন কোনো সমস্যা নাই, কিন্তু শুনলে যেন আপনি বুঝতে পারেন যে এভাবে বলা যায়। তার মানে ডিড ইউ ইট কে আমরা ডিড ইউ ইট না বলে চাইলে বলতে পারি ডিড ইউ ইট। আর লেট মি নো কে আমরা চাইলে লেট মি নো বলতে পারি। অলরাইট। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে দেখেন আরেকটা আছে, সেটা হলো ফ্লুয়েন্সি ফ্রেজেস। এই ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ। ইংরেজিতে বলা হয় আ গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, শব্দগুচ্ছ যেখানে ইউজুয়ালি ফাইনাইট ভার্ব থাকে না। দেখেন কিছু রেডিমেড ফ্রেজেস আমি এখানে দিয়ে দিয়েছি টু সাউন্ড কনফিডেন্ট। কিরকম? যেমন দ্যাট সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগলো। ফর এক্সাম্পল দেখেন ইফ সামবডি কামস টু ইউ অ্যান্ড tells you that hey, do you know that I got GPA 5 in my SSC or HSC exam, আমার এসএসসি বা এইচএসসি এক্সামে আমি জিপিএ 5 পেয়েছি। এটা শোনার পরে আপনি কিন্তু ইনিশিয়ালি বলতে পারেন দ্যাট সাউন্ডস গ্রেট, কংগ্রাচুলেশন। তার মানে ওয়াও, শুনে অনেক ভালো লাগলো, দ্যাট সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগছে। ঠিক আছে, আপনি বললেন। আবার ইট ডিপেন্ডস মানে এটা নির্ভর করে। এটা দিয়ে কি, এটা দিয়ে একটা বানান। ফর এক্সাম্পল ইফ সামবডি আস্ক ইউ হে ডু ইউ লাইক টি অর কফি, তুমি টি পছন্দ করো না কফি পছন্দ করো? আপনি দেখা গেল বললেন আপনি হয়তো দুইটাই পছন্দ করেন। আপনি তখন বললেন ওয়েল ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, এটা নির্ভর করে কোন সিচুয়েশন আমি কোনটা নিচ্ছি। ফর এক্সাম্পল ওয়েন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই উড লাইক টু টেক আ কাপ অফ কফি। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে এক কাপ কফি নিতে পছন্দ করি। হাউএভার, কিন্তু ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় আই উড লাইক টু টেক আ কাপ অফ টি, এক কাপ চা আমি সন্ধ্যার সময় নিতে পছন্দ করি। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, যে কখন নিচ্ছি। সো এইভাবে আপনি এই রেডিমেড ফ্রেজেস গুলো ইউজ করে আপনি কনভারসেশন করতে পারেন। সো এই রেডিমেড ফ্রেজেস গুলো ব্যবহার করলে আপনি কনফিডেন্ট শোনাবেন, খুবই কনফিডেন্ট মনে হবে যে না আমি এগুলা দিয়ে বাক্য করতে পারছি। অলরাইট, দ্য লাস্ট থিং দ্যাট উই হ্যাভ ইন টুডেজ ক্লাস ইজ অ্যালফাবেট। ওকে, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজিতে মূলত অ্যালফাবেটস কয়টা? দ্রুত চ্যাট বক্সে লিখে ফেলেন যে ইংরেজিতে অ্যালফাবেট কয়টা। দ্রুত দ্রুত দেখি কে কয়টা জানেন। সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন প্লিজ। ওকে, আচ্ছা। সো আমি অনেকগুলো রেসপন্স দেখতে পাচ্ছি। সো এটা খুবই কমন যে আপনারা অনেকেই 26টা বলছেন, আবার অনেকে একটা লিখছেন, আবার একজন 44টা লিখছেন। ওকে, আচ্ছা। সো
অনেকেই এই প্রশ্নটা আসলে করাটা উদ্দেশ্যটা কি, অনেকেই আপনারা জানেন যে অনেকেই আপনারা একজন 3টা লিখে ফেললেন। আচ্ছা, এনিওয়েজ, সো ইংরেজিতে যারা অ্যালফাবেট 26টা জানতেন এতদিন ধরে, তারা আসলে ভুল জানতেন, এটা ভুল। ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে একটা, মাত্র একটা। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন এখানে তো 26টাই আছে, তাই না? এই 26টাকে আসলে আমরা লেটার্স বলি। দিজ আর লেটার্স, ওকে, নট অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কি? এই 26টা লেটার্সকে একত্রে আমরা অ্যালফাবেট হিসেবে জানি। সো মূলত, ইফ আই আস্ক ইউ হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেন দ্য আনসার উইল বি 26। যদি অ্যালফাবেটের কথা বলি তাহলে একটা। ওকে, সো এটা অনেকেই আসলে ভুল জানতেন, তো যার কারণে যারা কারেক্ট জানতে পারেন, এই জন্য আসলে এই জিনিসটা আপনাদেরকে আসলে উদ্দেশ্যটা হচ্ছে জানানো। সো এবার আমাকে কেউ কি এই অ্যালফাবেটস গুলো একটু রিডিং করে শোনাতে পারবেন? প্লিজ রেজ ইউর হ্যান্ডস যারা বলতে চান। আমি এক দুজনের কাছ থেকে একটু শুনতে চাই, যারা আসলে চাচ্ছেন যে আমি একটু রিডিংটা পড়ি। ওকে, আমি রফিউজ্জামান আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। জি, Like ওকে, ইউ ক্যান স্টার্ট। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকজনের কাছ থেকে একটু শুনি। এমডি মহিন উদ্দিন, আপনার কাছ থেকে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আরেকজনের কাছ থেকে নিতে পারি। মুন্নি, আপনার কাছ থেকে নিচ্ছি একটু। হ্যাঁ, আপনি একটু বলেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আপনারা হ্যান্ড লোয়ার করে ফেলেন। আমি আবার 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 দু একজনকে সুযোগ দিব, ঠিক আছে? এবার আমি আমি একটু ট্রাই করি, মানে আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে ভালো পারেন। তারপর আমি একটু চেষ্টা করি, যাদের যে জায়গাগুলো একটু মনে হতে পারে সমস্যা, তারা একটু ফিক্স করে নেবেন, দেখবেন যে কার কোন জায়গাটা আসলে একটু মিস্টেক ছিল। অলরাইট, আমি একটু পড়ছি। এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি। আমি আরেকবার পড়ছি। এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি। অলরাইট, সো লাস্টে যেটা জি বললাম, এটাকে অনেকে জেড বলেন, কোনো সমস্যা নাই। ব্রিটিশ যারা তারা জেড বলেন, আমেরিকানরা জি বলেন। ওকে, আর এই যে এটাকে আমরা অনেকে ডাব্লু বলি, এটা আসলে ডাবল ইউ, কারণ এটা দুইটা ইউ থেকে আসছে, এই কারণে এটাকে ডাবল ইউ বলি। ঠিক আছে, এটা হলো ও বলি আমরা অনেকেই, এটা ও। ওই যে একটা ও এবং আর একটা ও আছে না, এটা ও, যেমন ওপেন। রাইট, ওপেন। সো এইগুলো হচ্ছে আমাদের মূলত প্রোনাউন্সিয়েশন, এই লেটার্স গুলার। এবার আমি আরেকবার আপনাদেরকে ডাকবো দু একজনকে, আপনারা এবার নিজেরা আরেকবার ট্রাই করেন, কি অবস্থা দেখি। আচ্ছা, ফার্স্ট আমি লিটন আপনার কাছ থেকে শুনি। জি, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, A, A, B, C, D, E, F, G, H, I, J, K,
L M N O P Q R S T U V W X Y Z. অলরাইট, ভেরি গুড। ওকে, আরেকজনের কাছ থেকে শুনি। মারজান, আপনি একটু বলেন, আপনার কাছ থেকে একটু শুনি। জি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আরেকটা শুনছি। নূপুর খানম, আপনি একটু বলেন, আপনার কাছ থেকে একটু শুনি। ওকে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি মিউট করে ফেলেন। অলরাইট, সো নাও লেটস সি হোয়াট উই হ্যাভ লার্নড ইন টুডেস ক্লাস। এরপরে আমি আপনাদের সাথে একটু আমাদের যে মেইন স্পোকেন ইংলিশ কোর্সের যে কি বলে কোর্স আউটলাইন, সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং আমাদের কোর্স শেষে যে সার্টিফিকেট কেমন সেটা আমি আপনাদেরকে শো করার চেষ্টা করবো। একটু আমাকে জাস্ট সময় দেন। সো ফার্স্টে দেখি আমরা আজকে কি শিখলাম। সো টুডে ইন জাস্ট 1 hour, 1 ঘন্টায় আপনি কি শিখলেন? You learned about build correct sentences, use 3 important tenses, expand your ideas, and understand real spoken English. এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে শেখার চেষ্টা করলাম, তাই না? সো আমি দু একটা কোশ্চেন আপনাদের কাছ থেকে নিব। আমি তার আগে আমি একটু জাস্ট আমাকে সময় দেন, আমি জাস্ট আপনাদেরকে একটু মডিউলটা দেখিয়ে তারপরে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। অলরাইট, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যামাউন্টটা আপনাদেরকে পে করতে হবে না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আচ্ছা, প্রথমে কোর্সটিতে আসলে কি কি পাচ্ছেন আপনারা? এই কোর্সটিতে আপনি প্রথমে পাবেন হচ্ছে 5টি মডিউল। সো এই কোর্সটিতে টোটাল আমি 36টা ক্লাস ডিজাইন করেছি, এবং 5টি মডিউলের উপরে। সো 5টা মডিউলের উপরে 36টা ক্লাস ডিভাইড করা হয়েছে। 36টি রেকর্ডেড ক্লাস, 36 ঘন্টা। তারপরে পিডিএফ এখানে 15টা মেনশন করা আছে, তবে আপনি 36টার উপরে পিডিএফ পাবেন। কুইজ থাকবে, ফাইনাল এক্সাম থাকবে, এবং দিন শেষে কোর্স সার্টিফিকেট পাবেন আপনি যদি কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন। কোর্সটিতে শেখানো কি হবে? মডিউল 1-এ থাকবে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড কনফিডেন্স। সো এই 7টা ক্লাসে মডিউল 1-এ আপনাকে আমি কনফিডেন্স এবং ফাউন্ডেশন বিল্ড করা ট্রাই করব। মডিউল 2-তে থাকবে ডেইলি কমিউনিকেশন স্কিলস বিল্ড করা। মডিউল 3-তে থাকবে হচ্ছে রিয়েল লাইফ অ্যান্ড ওয়ার্কপ্লেস ইংলিশ। মডিউল 4-এ থাকবে হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাডভান্স স্পিকিং। অ্যান্ড মডিউল 5-এ থাকবে ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল মাস্টারি। সো এই জিনিসগুলো আমাদের টোটাল 36টা ক্লাসের মধ্যে আপনারা পাবেন। অলরাইট, আমি আপনাদেরকে একটু সার্টিফিকেটটা দেখাই, তাহলে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। ওকে, সো এটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট, মানে যারা হচ্ছে আপনাদের মানে আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন সফলভাবে। কোর্সটা কমপ্লিট করতে পারলে আপনি এরকম একটা সার্টিফিকেট পাবেন কামরুল একাডেমির পক্ষ থেকে, যেখানে আপনার নাম, আপনার প্যারেন্টসের নাম, এবং আপনি কবে কোথায় কোথায় শেষ করেছেন সেই বিষয়ে আপনি তথ্য এখানে আপনারা দেখতে পারবেন। অলরাইট, ওকে, সো এই হচ্ছে আমাদের মূলত কোর্সের বিষয়ে। আর এবার আমি ফাইনাল আর কিছু ডিটেলস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাকে জাস্ট একটু সময় দেন। ক্লাস কবে থেকে হবে না হবে সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ডিটেলসটা শেয়ার করে দিয়েছি, তারপর আমি বলছি। সো আমাদের এই কোর্সটা হবে 3 মান্থসের একটা কোর্স, এবং এই 3 মান্থসের কোর্সে মোট ক্লাস হবে 36টি। কোর্স ফি হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রি, কোনো কোর্স ফি আপনাকে পে করতে হবে না।
শুধুমাত্র একটা ভর্তি ফি আছে, অ্যাডমিশন ফি, যেটা মাত্র 300 টাকা। সেটি আপনাকে জাস্ট পে করতে হবে বিকাশ, নগদ বা রকেট বা যে কোনো মাধ্যমে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আপনাদের নাম্বার, নাসিম স্যারের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা ওইখানে স্যারকে নক দিলে আপনারা ভর্তির ডিটেলস এর সবকিছু পেয়ে যাবেন। এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে আমাদের 8 তারিখ। 8 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট। এবং আমাদের প্রফেশনাল যে ক্লাস, ব্যাচের ক্লাস শুরু হবে 11 তারিখ রাত 10টা, মানে শনিবার থেকে। এবং ক্লাসের সময় শনিবার রাত 10টা, প্রতি দিন মানে প্রতি সপ্তাহে 3 দিন করে হবে, শনি, সোম এবং বুধ। 3 দিন হচ্ছে ক্লাস হবে আমাদের রাত 10টা থেকে 11:30 পর্যন্ত, ঠিক আছে? এবং এই কোর্সে আপনি ক্লাসের রেকর্ড, লাইফ টাইম অ্যাক্সেস, পিডিএফ, প্র্যাকটিস গ্রুপ, সার্টিফিকেট সবকিছু পাবেন। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আহ, আপনাদের কি বলে এটাকে, যে ক্লাসে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস সেশন থাকবে। একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি আমরা করব প্রত্যেক ক্লাসে। দ্যাট মিনস ক্লাসে হয়তোবা আমি 15 থেকে 20 মিনিট করে আপনাদের ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো। ওইখানে আপনারা নিজেদের, যারা শিখছেন তারা একে অপরের সাথে আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন, একদম ডিরেক্ট কনভারসেশন। মানে আমরা ক্লাসে যে টপিকগুলো নিয়ে পড়াশোনা করব সেটার উপরে ভিত্তি করে আপনারা কথা বলার সুযোগ পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোর্সের যে সিস্টেম, সেটা আমরা ডিজাইন করেছি। ওকে। আর আজকের ক্লাসের রেকর্ডটা আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন ইনশাল্লাহ, মানে ক্লাসের রেকর্ড এবং ম্যাটেরিয়াল সবকিছুই আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন। সো আমি যতগুলো কথা এ পর্যন্ত বললাম, এর বাইরে কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আর কোর্সটা পাশ করতে হলে, মানে সার্টিফিকেট পেতে হলে অবশ্যই আপনাদেরকে একটা ইন্টারভিউ হবে, মানে ভাইবা, সেটা পাশ করলে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা খুবই ইজি ইনশাল্লাহ। যে ইন্টারভিউটা আমি নিজেই নিব, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছি। আর সিট হচ্ছে আমাদের অলরেডি 60% ফিল আপড। সো যারা ভর্তি হবেন প্লিজ দ্রুত ভর্তি হয়ে যান। আর আপনাদের সাথে তো অবশ্যই আমার মেইন সেশনে দেখা হবে। জি, আমি পরিচয়টা আমি আরেকবার দিচ্ছি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? লিটন, আপনার কাছ থেকে নিচ্ছি একটা কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ইয়েস। জি, হ্যাঁ বলেন। টাইম কয়টায়? 10টায়? জি, রাত 10টায়। ও, এটা কি আপনাদের আর কোনো কি ইয়ে আছে, যেন আমি আরো 8টা বা 7টার দিকে এরকম কোনো সময় আছে, এরকম স্লট খালি না, আছে এই নাকি? মুহূর্তে আমাদের 7টা বা 8টায় নেই। সো আসলে আপাতত আসলে আমাদের আমি জি। যেখানে থাকি এখান থেকে মনে করেন আপনার 10টা মানে 12টা, একটা যদি 11:30 পর্যন্ত হয় তাইলে হুম হুম রাত্র 1:30টা বেজে যাবে, আমার জন্য প্রবলেম হয়ে যাবে। বুঝতে পেরেছি। আসলে এই মুহূর্তে আমাদের এটাই অ্যাভেলেবল আছে। সো হ্যাঁ। ঠিক এর আছে। মধ্যে আর কোনো এর মধ্যে আর কোনো ইয়া নাই। এর মধ্যে যদি এটার পরে। কখনো হয়, বুঝতে পেরেছি, কখনো হয় তখন আপনি জানতে পারবেন। বাট আপাতত এটাই ঠিক আছে। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, এটার জন্যই ঠিক আমি। আছে, থ্যাংক ওকে। ইউ। ওকে। ওকে, আখি নূর, আপনার কাছ থেকে নিচ্ছি। আখি নূর, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? জি, আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি রাহমাতুল্লাহ। বলতে পারেন, আপনি আনমিউটেড আছেন। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? না, আপনার কথাটা আমি ঠিক মতো বুঝতে পারছি না। এখন শোনা যায়? আহ আপনার কথা খুব আস্তে আসছে। আচ্ছা বলেন, সমস্যা নাই, জি বলেন। উম, আচ্ছা, আপনার কথা। সো আমরা এই ডেমো ক্লাসটা এর আগেও একবার নিয়েছিলাম। সো ওইখান থেকে 60% অলরেডি সিট ফিল আপ হয়ে গিয়েছে। সো সিট ফাঁকা সাপেক্ষে আর কি আমরা জাস্ট আপনাদেরকে আর একবার সুযোগ দেওয়া হচ্ছে। 300 টাকা জাস্ট অ্যাডমিশন ফি, এরপরে আপনাকে আর কোনো কোর্স ফি পে করতে হবে না। 3 মান্থস ফুল ফ্রি। অলরাইট। রাসেল আহমেদ, আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছি। জি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার ওই সেম কোয়েশ্চেন, আমি আপনাদের ব্যাচ কতদিন পর পর স্টার্ট হয়, তাহলে আমি পরবর্তীতে ব্যাচে যদি অ্যাডমিশন হতে পারতাম। আমি এখন আহ সমস্যার ভিতরে আছি বলতেছে। জি জি, বুঝতে পেরেছি। আসলে সমস্যা থাকলে তো আসলে কিছু করার থাকে না। এটা আসলে আপনাদেরকে আমাদের যে মেইন পেজ আছে সেখানে আসলে যোগাযোগ রাখতে হবে, মানে একটু অ্যাক্টিভ থাকতে হবে। ওইখানে আসলে ডিটেলসটা বলা হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
অলরাইট, আখিনুর আপনার এখন কি কথা বলতে পারবেন? জি, জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি, জি, আমি হচ্ছে আম, মানে যে আপনারা বললেন যে আমাদের প্র্যাকটিসের জন্য একটা ক্লাস রাখা হবে, সেখানে কি মেয়েরা মেয়েরা করবে নাকি ছেলেদের সাথে মেয়েদের করতে হবে? আচ্ছা, আমি বলি, মানে ক্লাস বলতে কি ধরেন, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি বলতে কি ধরেন আপনি এখানে ক্লাস করছেন, রাইট? এখন ক্লাস শেষে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের এই ক্লাসের মধ্যেই একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করা হবে। ওইখানে হচ্ছে আমরা 3-4 জন করে ক্যান্ডিডেটসদেরকে হচ্ছে আমরা মানে অ্যাসাইন করে দেই। 3-4 জন করে, এক একটা গ্রুপে 3-4 জন করে থাকে। এবং আমি ইনস্ট্রাক্টর হিসেবে যেটা করি, ওই প্রত্যেকটা গ্রুপে যে যে মানে নজরদারি করি আর কি, দেখি যে কে কিরকম প্র্যাকটিস করছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা। সো এইভাবে আমি ভাগ করে দেই। আসলে এটা মানে আমরা এটা ব্লাইন্ড মেথড ইউজ করি, তো দেখা যাচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় থাকে। আসলে ওইভাবে শুধু মেয়ে বা শুধু ছেলে দেওয়াটা আসলে সবসময় ওইভাবে সম্ভব হয় না। সো এটা একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর কি। কিন্তু আমি ইনস্ট্রাক্টর হচ্ছে আপনাদের ক্লাসে ক্লাসে যে যে দেখি আর কি যে কি অবস্থা। বুঝতে পেরেছেন? অলরাইট, ক্লাস শুরু হবে হচ্ছে 11 তারিখ থেকে রাত 10টায়। আর আমি লাস্ট ক্লাসটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আমি আমার পরিচয়টা আরেকবার দিচ্ছি। আমি হচ্ছে, আমার নাম সাজেদুল আলম সুইট, এবং আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি এডুকেশনে। সো ক্লাস হবে একদিন পর পর, মানে শনি সোম বুধ। ঠিক আছে? সো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে দেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার 11 তারিখ থেকে মেইন পর্বে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম, আপনারা ক্লাস নিতে পারেন। থ্যাংক ইউ।